পশ্চিমবঙ্গ বিধানসভার যে বিশেষ অধিবেশন শেষ হয়ে গেছে, তবু মনে হলো যে বিধানসভা কভার করে আসার পর যে একটা সেগমেন্ট হতে পারে। আমি সুমন বিশ্বাস দিয়ে শুরু করতে চাইছি। সকাল থেকে সুমন বিশ্বাসকে দেখছিলাম যে এসএসসি দুর্নীতির ব্যাপারে সরকারের বিষোদ্গার করছিলেন, অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী যদি ডাকেন তিনি কথা বলবেন। কারণ বিরোধী দলনেতা তিনি বলেছেন যে সরকার যদি এই যোগ্যদের ফেরাতে চায়, অর্ডিন্যান্স জারি করতে চায়, অর্ডিন্যান্স নিয়ে আসে বিধানসভায়, তাহলে তারা সমর্থন করবেন। তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন, তারা আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছেন, কিন্তু শাসক অনড়। কেন অনড়? সুমন বলছিল যে 7 তারিখের পরীক্ষা, 14 তারিখ পরীক্ষা তারা দেবে না, এটাকে তারা বলছে এটা হতে পারে না। সুপ্রিম কোর্টে যখন সরকার বারবার ধাক্কা খাচ্ছে, সরকার কেন নীরব থাকছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। যেখানে আবার গ্রুপ সিদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার রিপ্লেসমেন্টের ব্যাপারে বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আসলে তাদেরকে বাঁচাতে চাইছেন সরকার নাকি, এই প্রশ্নটা উঠছে। এটা একটা দিক গেল। আর 5 জন বিধায়ক তো বিজেপির সাসপেন্ড হয়েছেন, কারণ 2 ঘন্টার উপরে বক্তৃতায় বাংলা দেখেছে রাজনৈতিক নাটক। আমি স্পিরিটটা নিয়ে আলোচনা করছিলাম বিধানসভার বাইরে। যে স্পিরিটে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, সেই স্পিরিটটা খুব ভয়ঙ্কর ছিল, হুঙ্কার ছিল। আর শুভেন্দু অধিকারীর অভিযোগ হচ্ছে বিরোধী দল নেতা যে তাকে সাসপেন্ড এ কারণে করা হয়েছে, তিনি এই সুমন বিশ্বাসদের যে চাকরি চলে গেছে এই ব্যাপারে অর্ডিন্যান্সের ব্যাপারে আলোচনা করতে পারেন, তাদের সরকার বিপাকে পড়তে পারে। কিন্তু এবার হচ্ছে মূল অংশে আসি। গোটা লাইভ স্ট্রিমিং হয়েছে, বাংলা সংস্কৃতি বাংলা ভাষার ভুলণ্ঠিত হয়েছে, এটাই হচ্ছে বাস্তব। 4 তারিখে যা শেষ হয়েছে, 4 সেপ্টেম্বর শেষ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল, মুখ্যমন্ত্রী যে ভাষায় বলেছে মোদি চোর, অমিত শাহ চোর, তিনি ওয়েলে নেমে তার বিধায়কদের, তারা যখন বিরোধী বেঞ্চের দিকে যাচ্ছিল তিনি তাদের থামাচ্ছিলেন, কখনো চিৎকার করছিলেন। কিন্তু স্পিকার এক নাগারে কিন্তু মুখ্যমন্ত্রীকে তিনি বলতে দিয়েছেন। জানি না এটা ইতিহাসে নজিরবিহীন কিনা বলতে পারবো না। একটা মুখ্যমন্ত্রী 2 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছেন, পুরোটাই রাজনৈতিক বক্তৃতা, যেখানে সাবজেক্টটা ছিল অধিবেশনটা যে বাংলা ভাষায় কথা বলে আক্রান্ত হচ্ছেন ভিন রাজ্যে, এটাই ছিল সাবজেক্ট। সাবজেক্টের বাইরে চলে গেলেন হচ্ছে রে একদম হচ্ছে রে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর। পাল্টা হচ্ছে রে বিজেপির বিধায়করা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বলেছে তৃণমূল চোর, মুখ্যমন্ত্রী চোর, চাকরি চোর, এইসব দেখেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার যা গরিমা, যা ইতিহাস, যা ঐতিহ্য, যারা প্রাজ্ঞ, দীর্ঘদিন সংসদীয় গণতন্ত্রে যারা বিভিন্ন বক্তৃতা মনোমুগ্ধ করেছে, প্রত্যেক কি করেছে, বাম ডান সবাইকে বলছি। এবং সেই সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিরোধী দল তখন হচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন একটা শালীনতা বজায় থাকতো। বুদ্ধদেব ভট্টাচার্য আক্রমণ করতেন, আবার ডেকেও কথা বলতেন। সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে আপনারা সেই সময় তৃণমূল কংগ্রেস যে ভয়ঙ্কর ভূমিকা নিয়েছিলেন, সে ব্যাপারেও বাংলার মানুষ জানে এবং দেখেছে। সিঙ্গুরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিধানসভার ভেতরে এসে আপনি সংবিধান হাতে নিয়ে বলেছেন যে সংবিধানকে ধ্বংস করছে বামফ্রন্ট সরকার, ভাঙচুর, লুট, মানে একদম তবলা বাজিয়ে দিয়েছিলেন। সে সময় নেতারা ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং ছিলেন। অর্জুন সিং এখন যদিও বিজেপিতে, সেইটা দেখেছে। ছেড়ে দিন, এটা 2008-এর আমি কথা বলছি, 2009-এর কথা বলছি। কিন্তু 2025-এ 4 সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যে ভাষায় কখনো ওয়েলে নেমেছেন, কখনো স্পিকার তিনি শাসকের দিকে ঝুঁকেছিলেন, টানা বলতে দিয়েছেন। আচ্ছা, একটা কথা হচ্ছে রে, বিধানসভাতে আমি শুনছিলাম যে চাকরি চোর, দুর্নীতিগ্রস্ত, এসএসসিতে চাকরি চুরি করেছেন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, যেটা বিজেপি বলছিল। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছে এই কথাটা যাবে না, এটা বিধানসভার যে যেখানে তথ্য, যেখানে ভাষণ লিপিবদ্ধ করা হয়, সেখানে এই শব্দগুলো বাদ দিতে হবে। এটা আমি শুনেছি এবং আপনি বলেছেন। আপনার তো ভূমিকা হওয়া উচিত ছিল যে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ, বিরোধী দলের ওপর তো দাঁড়িয়ে থাকে
স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার, ডেমোক্রেসি স্ট্রাকচার, সেটা কেন ভুলুণ্ঠিত হলো? আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন বিরোধী দলনেতা যে আপনি পক্ষপাতমূলক আচার আচরণ করেছেন। জানি না, আপনি আমার এই নিউজ দেখার পর হয়তো আমাকে আপনার খারাপ লাগতে পারে। আপনি হয়তো বলবেন যে আপনি আইনসভার ভেতরে কথা বলতে পারেন। কেন বলতে পারবো না? আইনসভার ভেতরে যদি মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর যদি বলা যায়, মুখ্যমন্ত্রী যখন বলছেন, আপনি ওই শব্দগুলো কি লিপিবদ্ধ করিয়েছেন স্পিকার মহোদয়? বিমান বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই করাননি, করতে আপনি দেনও নি। অবলীলায় আপনি চুপ করেছিলেন, শুনছিলেন। আসলে আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি স্পিকার হলো আপনার রাজনীতির পরিচয়, আপনি এমএলএ। তাই বিধানসভার স্পিকার ইজ দ্য অলমাইটি। যে বাংলা ভাষা নিয়ে গর্ব অনুভব করি, গৌরবান্বিত হই সারা পৃথিবীতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি 4 তারিখে বক্তৃতা বলছি যে কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল, কখনো বেশ কিছু কবিতা, কিন্তু যেটা কিছু তথ্যের ভুল ছিল, অপভ্রংশ করেছেন। বলেছেন আইনে প্রতিষ্ঠাতা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। হয়তো মুখ্যমন্ত্রীর স্মরণে বা স্মৃতিতে ঠিক কাজ করেনি। না, বর্ধমান জেলার রায়না বিধানসভার সুবলদহ গ্রামে যে বিপ্লবী জন্ম হয়েছিল তার নাম রাসবিহারী বোস। তিনি সেই সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তিনি চন্দননগর থেকে যাত্রা শুরু করে বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে গিয়ে তিনি জাপানে গেছিলেন, সিঙ্গাপুর হয়ে জাপান। তিনি সেখানে আইনে প্রতিষ্ঠা করেছিলেন এবং শরীর যখন তার ঝুঁকে যায়, শরীর যখন তার আর দিচ্ছিল না, তখন নেতাজি সুভাষ বোসকে ডেকে পাঠান এবং এটা আর্কাইভে আছে ভিডিওটা। সেখানে বলেছেন যে মাই লিডার, এই শব্দটা আছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে আইনের পুরো দায়িত্বভার দেন এবং এটা বলেন যে বয়স বাড়ছে আমার, লড়াইয়ের শক্তি প্রাণ সঞ্চারের ক্ষেত্রে সুভাষ তোমাকেই দায়িত্ব নিতে হবে, কোট আনকোট বলছি। তারপর আইনের কি ইতিহাস, সেটা ভারতবর্ষের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেছে। তাহলে আপনি তো আপনার বিধায়িকা যিনি আছেন রায়না, তার কাছ থেকে ইনফরমেশন নিতে পারতেন, বা আপনি তো আপনার ডিএম এর কাছ থেকে ইনফরমেশন নিতে পারতেন। আপনি সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিন পার্লামেন্টে আছেন, ছিলেন, কাগজ ছোড়াছুড়ি করেছেন, অনুপ্রবেশের ক্ষেত্রে আপনি ডেপুটি সেই সময় স্পিকারকে আপনি কাগজ ছুড়েছেন, সেগুলো দেখেছে মানুষ। আজকে অনুপ্রবেশ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তাহলে আপনি সেই বিধায়িকার কাছ থেকে জানতে চেষ্টা করতে পারতেন যে আচ্ছা, বিপ্লবী রাসবিহারী বসুর কি পরিস্থিতি সেই বসত বাড়ির। আপনি বর্ধমানে একটি সভা থেকে বলেছিলেন যে আপনি বিপ্লবী রাসবিহারী বসুর বসত বাড়ি সংস্কার করেছেন, শুধু একটি লাইট বাতিস্তম্ভ ছাড়া, সেরকম আর গোবিচরণ ক্ষেত্র ছাড়া কিছু হয়নি, দায়িত্ব নিয়ে বলছি আমি। তাই আপনি এই তথ্যের অপভ্রংশ করেছেন, এটা বাঙালি সমাজ এটা কোনোভাবে নিচ্ছেন না। আপনি কখনো বেশ কিছু কবিতা যা বিভিন্ন যে কবি নয় সেটা চালিয়ে দিচ্ছেন। এটা বাংলা চাইনি। বাংলা চেয়েছিল আপনি যে কথাটা বলবেন যে বাংলা সংস্কৃতির, বাংলা ভাষার উপর কথা বলতে গিয়ে আক্রান্ত হচ্ছে, কেন্দ্রে বিজেপি সরকার করছে। কিন্তু আপনি সরাসরি একদম নির্বাচন মোডে চলে গেলেন, কারণ এমন একটা সময় করলেন, এরপর পুজো, তারপরে হচ্ছে শীতকালীন অধিবেশন। আপনি তার মধ্যে হয়তো হাতে সময় পাবেন, হয়তো ভোট ঘোষণার পরে ইন্টারিম বাজেটটা আপনি পেশ করবেন, তারপর নির্বাচন আপনাকে যেতে হবে। কিন্তু যেটা বাংলার মানুষ দেখলো লাইভ স্ট্রিমে, শব্দ গড়াগড়ি খেলো, বাংলা ভাষার ভুলুণ্ঠিত হলো। যে বাংলা ভাষা নিয়ে গর্ব অনুভব করেন, আপনি নিজেও বলেছেন, আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলেছেন, আজকে রবীন্দ্রনাথের কথা বলেছেন, আপনি শরৎচন্দ্রের কথা অনেক বলেছেন, অনেক কবিদের কথা বলেছেন, কিন্তু আপনার মনে পড়লো না একবারও যে ভাষাটা আমি প্রয়োগ করছি সেটা সারা পৃথিবীতে প্রচার হবে, দেখবে মানুষ। বিরোধী দল আক্রমণ করবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো প্রশাসনিক প্রধান, আপনি তো বিধানসভার ভূমিকা রয়েছে, আপনার বক্তব্য তো শোনার মতো হবে। আমি আপনাকে বলছি, এটা কম্পেয়ার করে বলছি যে আমি বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তৃতা শুনেছি, হাসিম আব্দুল হালিম তখন স্পিকার, শাসক দলকে থামিয়ে দিয়েছে, এমন এমন ঘটনা আছে। আমি একটা রেফারেন্স দিতে পারি, বিস্তারিত হয়ে যাবে, কিন্তু বিস্তারিত বলার অভিজ্ঞতা এই কারণে আমার দীর্ঘদিন বিধানসভা সাংবাদিকতা করার অভিজ্ঞতা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের ডিজি হচ্ছে তখন ভূপিন্দর সিং, স্পিকারের চেয়ারে হাসিম আব্দুল হালিম। দার্জিলিং এ কোনো একটি ঘটনায় তার মোবাইলে ফ্ল্যাশ জ্বলে উঠেছিল। সেই সময় অপূর্ব সরকার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অসিত মাল, তারা অভিযোগ করেছিলেন স্পিকারের কাছে প্রয়াত হাসিম আব্দুল হালিমকে, যে ডিজি বিধানসভার গরিমা নষ্ট করেছেন। মনে আছে তার পরের দিন আপনি মার্শালকে দিয়ে একটি কোর্ট তৈরি করেছে, এজলাস তৈরি করেছিলেন, আপনি মোবাইল তার সিজ করেছিলেন।
এবং আপনি তার চাকরি জীবনে একদিন কেটে দিয়েছিলেন। ভূপিন্দর সিং তখন রাজ্য পুলিশের মহানির্দেশক ছিল। এরকম অসীম সাহস আপনি দেখিয়েছিলেন এবং আপনি বিভিন্ন সময় আমি দেখেছি যে আপনার সেই সময় বামফ্রন্টের অনেক মন্ত্রীকে আপনি বলতে বসিয়ে দিয়েছেন যে তথ্যের অপভ্রংশ করা যাবে না। এটা আপনাকে আমি স্মৃতিচারণ করাচ্ছি না, এটাকে আপনি বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের যে ট্র্যাডিশন, পশ্চিমবঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যে আজকের আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, যে লম্বা ইতিহাস রয়েছে, লম্বা ইতিহাসে এরকম কোনো শব্দ, এরকম ভাষা অন্তত আজ পর্যন্ত কেউ শোনেনি। আপনার তৃণমূল কংগ্রেসের বিধায়করা উৎসাহিত হয়েছে, তৃণমূল কংগ্রেসে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চায়ের দোকানে খুব খুশি হয়েছে, মুখপাত্ররা বড় বড় কথাও বলা শুরু করেছে। কিন্তু বাংলা ভাষাকে যেভাবে কদর্য জায়গায় নিয়ে গেলেন, মোদি চোর, অমিত শাহ চোর, আপনি বলতেই পারেন, সেটা পলিটিক্যাল মঞ্চে বলতে পারেন। এবং বিধানসভার ভেতর আপনি বিশেষ অধিবেশন ডেকে যখন সাবজেক্ট তখন বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে ঘটনা ঘটছে এবং সেটা স্পিকার মহোদয় চুপচাপ শুনছেন আর সেটাকে লিপিবদ্ধ করাচ্ছেন, আর অথচ বিরোধী দল যখন বলছেন তখন বলছে যে এটা লিপিবদ্ধ করা যাবে না। আচ্ছা স্পিকার মহোদয়, আপনি তো স্পিকার ইজ দ্য অলমাইটি, এক যাত্রায় পৃথক ফল কেন হবে? বিধানসভা যেমন শাসক দলের, বিধানসভা হচ্ছে বিরোধীদের। তাই কোনো শব্দ যদি প্রয়োগ করা যায়, আমি যতটুকু জানি, যেটা পার্লামেন্টে বারবার করে ওম বিড়লা বলেছেন, তৃণমূল কংগ্রেসে যখন বক্তৃতা দেন সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগ, সবাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেন মুখ্যমন্ত্রী। তখন স্পিকার বলেন না, যিনি হাউসে নেই তার নাম করা যাবে না। এটাই নীতি, এটাই নিয়ম, এটাই বিষয়, যে যিনি হাউসে নেই তার নাম করা যাবে না। তাই আপনি বিধানসভার বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার যে পরিপ্রেক্ষিতে আপনি আপনার অস্ত্রের সান দিলেন, মোদি চোর, অমিত শাহ চোর, এটা নিয়ে আপনি আক্রমণ করেছেন, যেটা বাংলা মানুষ দেখেছে। বাংলা মানুষ বলছে এসএসসি দুর্নীতিতে সরকারের ভূমিকা পরিষ্কার নয়। সুপ্রিম কোর্ট যখন ভর্ৎসনা করছেন যে একটা বা একটা ঘটনা, আপনি গ্রুপ সি কে চাকরির ব্যবস্থা করছেন, আর সুমন বিশ্বাসরা চিৎকার করছে যে আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। যারা শিক্ষকতা করেও তাদেরকে হচ্ছে দাগি, তারা দাগি হননি কিন্তু তারা বেদাগী হয়েছেন, কিন্তু তারা চাকরি নেই, তাদের করুণ অবস্থা। এ ব্যাপারে আপনার কি মনোভাব, সেটা আলোচনার মধ্যে আসা উচিত ছিল। সুমনকে কার্যত ঢুকতে দেয়নি, পুলিশ ঢুকতে দেয়নি। বিরোধী দল নেতা তিনি বলেছেন যে তিনি রয়েছেন লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের ময়দানে থাকা আর হচ্ছে তাদের জীবনবোধকে ঠিক করে দেওয়া, কারণ তাদের পরিবার আছে। তাই আপনার কাছে রাজনীতিটা কি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি এই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে চাকরি দুর্নীতি, এসএসসি দুর্নীতি, হেফাজতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেখানে আপনি দাঁড়িয়ে বলছেন মোদি চোর, অমিত শাহ চোর। আচ্ছা আমি আবার বলি যেটা হচ্ছে আমি মোদি চোর, এই অমিত শাহ চোর, এটা তো আপনি বলেছেন, আমি বলিনি। তাই আপনার বিরুদ্ধে বলছি ব্যাপারটা সেরকম নয়, আবার আপনাকে আমি বিজেপিকে ডিফেন্ড করছি এরকম ব্যাপার নয়। কারণ আমি না দরদাস, না আমি প্রভুত্ববাদ বা প্রভুত্ববাদে সাংবাদিকতা করি, না আমি কৃতদাস সাংবাদিক। আমি নিজের কানে শুনেছি একদম স্পিকারের ওই মাইক বড় স্পিকারে গম গম করছিল। যে বাংলায় সুকুমার রায়ের কবিতা দিয়ে অনেকে কোট করেন, কেউ জীবনানন্দের কোট করেন, কেউ কবি সুভাষ মুখোপাধ্যায় কোট করেন। আপনি কবিতা বলেছেন, আউড়েছেন অনেক কিছু, কিন্তু আপনার বললাম যে কর্মী সমর্থকরা উদ্ভাসিত হয়েছে, আনন্দিত হয়েছে, স্পিকার খুশি হয়েছেন। তাই স্পিকার ইজ দ্য অলমাইটি। আপনি তো মুখ্যমন্ত্রী যখন যে ভাষাগুলো প্রয়োগ করেছেন। আচ্ছা আরেকটা দৃশ্য দেখেছি, সেটা হচ্ছে যখন একদিকে প্ল্যাকার্ড নিয়ে যখন বিজেপি বিধায়করা ভেতরে রয়েছে বিধানসভার ভেতরে, একটা বা একটা যখন সাসপেন্ড হচ্ছে, 5টা বিধায়ক হয়েছে, সেখানে ওয়েলে নেমে চলে গেছেন তৃণমূলের বিধায়করা আগ্রাসী মনোভাব নিয়ে। তখন স্পিকার আপনি মহোদয় চুপচাপ ছিলেন কেন? তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বেঞ্চে বসেছিলেন, তিনি কেন থামাতে পারেননি? এক একটা বিধায়ক বিরোধীদের দিকে ধেয়ে যাচ্ছিলেন। আমার মনে আছে বামফ্রন্টের গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, এরা আক্রান্ত হয়েছিলেন চিটফান্ডের পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে। অতীতটা চলে যাচ্ছি এবং সেখানে অনেকের নাম, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের নাম উঠে এসেছিল যে তারাই ঘটনা ঘটিয়েছিল। আজকে অরূপ বিশ্বাসকে ওয়েলে নামতে হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিককে নামতে হয়েছিল, কখনো নয়না বন্দ্যোপাধ্যায় বেশি উৎসাহিত। আসলে তাদের উৎসাহটা এটাই যে আগামী 26-এ তাদের টিকিটটা পেতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিধানসভায় দেখাতে হবে যে আমরা সাউটিং করছি, আমরা সাউটিং ব্রিগেডিয়ার। হ্যাঁ, তো ধনেখালি অসীমা পাত্রকে দেখছিলাম, এরকম গোটারে দেখেছি। তাই এক যাত্রায় পৃথক ফল, এটা বিধানসভার ক্যামেরাতে জানি না পুরো এসছে কিনা, কিন্তু আমরা দেখেছি। তাই পশ্চিমবঙ্গের যে রীতি বা নীতি বা যে পরম্পরা, যে সংসদীয় গণতন্ত্র, আইনসভা, যেখান থেকে পশ্চিমবঙ্গ চলে, কোন দিশায় চলবে, পশ্চিমবঙ্গ রাজনীতিটা কি গুরুত্বপূর্ণ,
নাকি মেধা উত্তীর্ণ ছেলে মেয়েদের চাকরিটা গুরুত্বপূর্ণ, নাকি শিল্পটা গুরুত্বপূর্ণ, সিঙ্গুরের বিকল্প ভাবনা চিন্তা গুরুত্বপূর্ণ, মেধাশ্রমটা বাইরে চলে যাচ্ছে নাকি সেটা গুরুত্বপূর্ণ, গড় আনুপাতিক আয় কত সেটা গুরুত্বপূর্ণ, সেখানে না গিয়ে একদম রাজনৈতিকভাবে। হ্যাঁ, আপনি বলেছেন ঠিকই, ভালো, আপনি আপনি স্লগ ওভারে ব্যাটিং করেছেন, পিচটা খুব পরিষ্কার ছিল, আপনি বিরোধীদের ইয়র্কারগুলো আপনি কভার ড্রাইভ করছিলেন, খাচ ভরেছিল শাসক বিরোধী বিধায়করা, 5 জন সাসপেন্ড হয়েছে, কিন্তু শাসক দলে যারা রুখে গেছিলেন তাদেরকে সাসপেন্ড করেছেন কি স্পিকার মহোদয়? নিশ্চয়ই করেনি। তাহলে আপনি ডিফেন্ড করেছেন। আপনি বলবেন যে আমি আমি স্পিকার, আমি যা বলবো সেটাই হবে। আমি তো ভূপিন্দর সিং এর কথা বললাম, প্রাক্তন পুলিশের মহানির্দেশক, শাসক দল এটা করে দেখিয়েছিল, নজিরবিহীন দৃষ্টান্ত, যা যা বিধানসভার এথিক্সে রয়েছে, এভিডেন্স এ রয়েছে, লাইব্রেরিতে পাওয়া যাবে এই সাজা ঘোষণার একদিনের বিষয়। তাহলে এইটা পশ্চিমবঙ্গের যদি কালচার হয়ে থাকে, তাহলে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি যারা চিলচিৎকার করছেন, সে শাসক হোক, বিরোধী হোক, বামফ্রন্ট হোক, তারা কিভাবে নিয়ে যাচ্ছেন। আমি শেষ করি, যে বামপন্থীদের ভূমিকা খুব অবাক লাগছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই, শূন্য, কংগ্রেস শূন্য। আমি বামপন্থীদের বলছি, যারা পথে পথে ঘাটে শ্রমিক আন্দোলনের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, বিপ্লবের কথা বলে, কয়লা খনি বেসরকারীকরণের কথা বলেন, কোল ইন্ডিয়ার কথা বলেন, ইসিএল এর আর্থিক দুর্নীতির কথা বলেন, দেউচা পাচামির দুর্নীতি নিয়ে কথা বলেন, এবং শিক্ষা চুরির ব্যাপারে যখন আলোচনা স্ট্রিট কর্নার করেন, পশ্চিমবঙ্গের আজকের ঘটনার পর মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন, হয়তো বলবেন, বামপন্থীরা বলবে যে উনি তো মোদীকে বলেছেন, অমিত শাহকে বলেছেন, আমরা কেন নামবো? পশ্চিমবঙ্গে বিরোধীদের যেমন দেখছে বিজেপিকে, মানুষ আপনারাও দেখতে চায় যে অ্যাসিড টেস্টে আপনারা ঠিকঠাক আছেন কিনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আপনারা প্রার্থী দেবেন 294টায়, আপনাদের যা যে 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 ফ্রন্ট, যে বামফ্রন্ট যেটা আছে, তাদের অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে। আপনাদের নেতৃত্বের ডায়লগ খুব ভালো লাগছে শুনতে, মুভির মতো লাগছে, কিন্তু পথে ঘাটে কোথায় হচ্ছে? আজকের ঘটনায় কেন তীব্রভাবে ঝড় উঠল না বামপন্থীদের মধ্যে? তাই দেশের সামগ্রিক ইস্যুতে আলোচনা করুন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করুন, যেটা আপনাদের তো আপনারা করেন। আপনারা তো ইসরায়েল গাজা নিয়ে আলোচনা করছেন, সাংবাদিক মারা গেছে, মানুষ মারা গেছে বলছেন, কিন্তু পশ্চিমবঙ্গে যে বার্নিং ইস্যুগুলো যখন হচ্ছে, এবং বিধানসভার ভেতরে যখন দেশের প্রধানমন্ত্রীকে নাম না করে যখন চোর বলছে, প্রধানমন্ত্রী কোনো দলের হয় না, প্রধানমন্ত্রী দেশের হয়, আর মুখ্যমন্ত্রী কোনো দলের হয় না, রাজ্যের হয়। তাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপচাপ নীরব ছিলেন, তার কোনো আজকে প্রেস কনফারেন্স পাইনি। অথচ তিনি একসময় অভিযোগ করেছিলেন তাকে নাকি মোটা টাকায় কিনতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনি বিধানসভার বাইরে পড়েছিলেন। আমার সঙ্গে তার দেখা হয়েছিল, জিজ্ঞাসা করছিলাম, তিনি কোনো উত্তর দেননি, তিনি নীরব ছিলেন। কেন? এটাই প্রশ্ন। আইএসএফ যেভাবে কথা বলছেন, তারা বলছেন এই সরকার সম্পর্কে, তাকে হেফাজতে থাকতে হয়েছে তার কর্মী সমর্থকদের নিয়ে আন্দোলনের ক্ষেত্রে, ওয়াকআপ আন্দোলনের ক্ষেত্রে। তাহলে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে ডাইলুট হয়ে যাচ্ছে কেন? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাতে চাইছেন? এসএসসিতে যেভাবে সুপ্রিম কোর্টে মুখ পুড়ছে, আর এই ভাষার কদর্য ভাষা, এবং ওই যে ভাষা আক্রমণে ভুলণ্ঠিত বিধানসভার গরিমা হারাচ্ছে, কৌলিন্য হারাচ্ছে, আর সে কৌলিন্যের রসপান করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা, কর্মী সমর্থকরা, হিংস্র আকার ধারণ করছেন বা করার চেষ্টা করবেন, কারণ তাদের নেত্রী বলে দিয়েছেন। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে আপনি বিভিন্ন সভা করছেন, মঞ্চ বেঁধেছেন ধর্মতলাতে, সেনা যেহেতু তুলে দিয়েছে, এ তো সংঘাত হয়েছে। কিন্তু আপনার কাছ থেকে এই ধরনের ভাষা, আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন সংসদীয় গণতন্ত্রে আপনি যে ভাষাটা প্রয়োগ করেছেন, আপনি বলেছেন ঠিক, আপনি স্লগ ওভারে ব্যাটিং করেছেন ঠিক, আপনি কভার ড্রাইভ মেরেছেন ঠিক, আপনি পিঞ্চ হিটারের মতো সোজা ব্যাট করেছেন, মানে হেলিকপ্টার শট দিয়েছেন, কিন্তু এগুলো ঠিক মানুষ জানি না নিয়েছে কিনা। আপনি বলেছেন যে আমি যেদিন চাইবো সেদিন পরিবর্তন হবে, এটা খুব অহমিকা বলা যেতে পারে, রাজনৈতিক অহমিকা। পৃথিবীতে বিপ্লবের কথা ইতিহাসে যেটা বলা আছে, ইতিহাস কাউকে কোনোদিন মানে ক্ষমা করেনি, আর ইতিহাস খুব করুণ, ইতিহাস খুব বাস্তব, আর ইতিহাসের সজারুর কাটা খুব ভয়ঙ্কর। তাই ক্ষমতার লেলিহান শিকা, ক্ষমতার যে আস্ফালন, এটা কিন্তু মানুষকে কেন্দ্র করে গণতান্ত্রিক ভাবে। তাই জনগণ যদি আপনার মনে করে থাকেন যে আপনি কৃতদাসে পরিণত করবেন, তাদের আর্থিক বোঝা বাড়বে, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে পশ্চিমবঙ্গ চলবে,
আমি কনস্ট্রাকটিভ আলোচনা করছি, এগুলো আলোচনা হওয়া উচিত ছিল। আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে বলছেন, জীবনানন্দ সম্পর্কে বলছেন, সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে বলছেন, ভিন রাজ্যের কথা বলছেন, ঠিক ঠিক বলছেন, সবাই বলছে, বামপন্থীরাও বলছে, বিজেপিও কোথাও কোথাও বলছে। আর সুপ্রিম কোর্টে যখন আপনাদের দুর্নীতির একটার পর একটা ধাক্কা, তাতে আপনি আমল দিচ্ছেন না, আর সেখানে আপনি দেশের প্রধানমন্ত্রীকে নাম না করে কটাক্ষ করছেন, আপনাকেও চোর শুনতে হয়েছে। বিরোধী দল নেতা বলেছে এটা পশ্চিমবঙ্গের জলছবি নয়, এটা পশ্চিমবঙ্গের ছায়াছবি নয়, যে ছায়াছবিতে আপনি প্রধান ভূমিকায় রয়েছেন আর বিরোধী দল নেতা পার্শ্ব চরিত্রের ভূমিকায় রয়েছেন। মানুষ দেখছে, মানুষ সিদ্ধান্ত নেয় কোন কথাটা কখন কিভাবে তারা গ্রহণ করবে। তাই প্রশাসনিকভাবে আপনি ক্ষমতায় থাকলেও, আপনার বিধায়করা খুশি করলেও, হাততালি দিলেও, যারা দিয়েছেন তাদের টিকিটের ব্যাপার আছে, তারা উকিঝুঁকি মারছিলেন, আপনাকে দেখছিলেন যে আপনি যাতে দেখতে পান কিনা, চ্যাংদোলা করে বার করেছেন বিরোধীদের। আছে এরকম ইতিহাস আছে, বিধানসভার ইতিহাস অনেক আছে, অনেক এমন এমন মানে বক্তৃতা বিধানসভাতে প্রিন্ট অফ সাইলেন্ট হয়েছে। যখন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র শুনেছি, আব্দুল মান্নান শুনেছি, এবং হচ্ছে বিভিন্ন সময়, তার আগেও শুনেছি বিভিন্ন সময়, কিন্তু কটূক্তি এবং ভাষা যা কর্ণকুহরে এসে ব্যথা দিচ্ছে, এটা কোন রাজনীতির পঙ্কিল আবর্তের কথা বলছেন বা নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একবার ভেবে দেখবেন তো। আপনি বাংলার এই মুহূর্তে প্রশাসনিক প্রধান, আপনার কাছে বিধানসভাতে এই ভাষাটা অন্তত কেউ চায়নি। তাই ব্যাটিংটা আপনার ভালোই হয়েছে, খারাপ হয়নি, লাল বলই খেলা হয়েছে, ডে নাইট হয়নি। টেস্ট ম্যাচ ছিল, এই টেস্ট ম্যাচে আপনি বলেছেন যে ওরা 0 হবে বা সংখ্যায় কমে যাবে, সময় বলবে, জনগণ ঠিক করবে। আপনি বিভিন্ন প্রকল্পের বেনিফিট দেবেন ঠিক, কিন্তু সুমনদের অন্ধকারে রয়েছে, সুমনরা খারাপ অবস্থায় রয়েছে, প্রায় 16,000, এদের ভবিষ্যৎ কি হবে, এর দায়িত্ব কার? কারণ বিরোধী দল কিন্তু প্রস্তাব দিয়েছে, আপনি সে প্রস্তাবে সাড়া দেননি। আজকে এই প্রস্তাবটা থেকে আপনি আলোচনাশীল মোহর দিতে পারতেন, এক্সটেনশন করে হয়তো এদের ব্যাপারে ভাবনার চিন্তা করতে পারেন। আপনি সেখানে গ্রুপ সিদেরকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটাই হচ্ছে প্রশ্ন উঠছে যে তাহলে যারা যোগ্য শিক্ষকতা করলো, চাকরি করলো, চক ডাস্টার নিয়ে, স্কেচ পেন নিয়ে ছবি আঁকলো, তারা বিধানসভার বাইরে রেলিংয়ে আটকে গেল, সরকার সম্পর্কে বলতে হলো যে দুর্নীতিগ্রস্ত সরকার, তারা পরীক্ষাটা দিয়েছে মেধার পরিপ্রেক্ষিতে, তারা তার যোগ্য মর্যাদা পেল না। এটাই হচ্ছে 2025 4ঠা সেপ্টেম্বর বিশেষ অধিবেশনের একটা এক টুকরো ছবি, যে ছবি আমি দেখেছি, যে ছবিটা অত্যন্ত ফ্যাকাশে ছিল বলে মনে হয়েছে। অন দ্য স্পট আমি রিপোর্টিং করেছি, তাতে কিছু বক্তৃতা অ্যাট্রাকটিভ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ এটা তো রণকৌশল, কিন্তু বিধানসভাতে রণকৌশল ঠিক হয় না। বিধানসভা আইনসভা, যেখানে সবার বলার অধিকার আছে। একটার পর একটা বিরোধী দলকে যখন সাসপেন্ড করে বার করে দেওয়া হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে দেখছে বলতে পারবো না। মানুষ খুব নীরব, জানেন তো, দর্শকের ভূমিকায় দেখছে। কারণ পশ্চিমবঙ্গের চাকরি সে অর্থ হচ্ছে না, শূন্য পদের সংখ্যা অনেক। পুলিশের এই মুহূর্তে পরিস্থিতি কি, নিয়োগ আটকে আছে, কনস্টেবল পদ আটকে আছে। আপনি ভোট ব্যাংকের রাজনীতিতে আজকে যে ব্যাটিং করেছেন, হয়তো আপনার দল আপনাকে বাহবা দেবে, কিন্তু বিরোধী দল আপনাকে কটাক্ষ করেছে। জনগণ ঠিক করবে 26 নির্বাচনে, হয়তো আবার আপনি ফিরে আসবেন, কাম ব্যাক করবেন। আপনি বলেছেন রাজনীতিতে জ্যোতিষবিদ্যা চলে না, তবু ধরে নিচ্ছি আপনি কাম ব্যাক করবেন আপনার আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। কিন্তু যে কথাগুলো বলছেন সংস্কৃতিবান মানুষের কাছে বা সংস্কৃতিবান ছাত্র ছাত্রী সমাজের কাছে খুব ভালো মেসেজ যাচ্ছে কি? নিশ্চয়ই যাচ্ছে না। ভেবে দেখবেন আগামী অধিবেশন যেন সৃজনশীল, রক্ষণশীল, সৌন্দর্যায়ন, যার মধ্যে ভাষা, যার মধ্যে সংস্কৃতি, যার মধ্যে কবিতা, উপন্যাস, পরিসংখ্যান, তথ্য ভরপুর থাকে, যা সংবাদ করার ক্ষেত্রে চোখ বুজে লেখা যেতে পারে। হ্যাঁ, অসাধারণ বক্তৃতা মুখ্যমন্ত্রী দিলেন, অসাধারণ বক্তৃতা দিলেন শুভেন্দু অধিকারী, এটুকু তো সাংবাদিকরা আশা করতেই পারে। আমার এই রিপোর্ট নিউজ রুম বলতে পারেন, মানে নিউজ রুম করলাম, দেখার পরে যেটা মনে হয় যেটা করা যেতে পারে। তাই যদি মতামত করার থাকে মতামত দেবেন, আর যদি পছন্দ না হয় তবুও আপনারা একবার ভেবে দেখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি ভুল বলি তাহলে আপনারা দেখবেন না, আর যদি ঠিক বলি তাহলে মতামত দেবেন। আমার লক্ষ লক্ষ ভিউয়ার্স নেই, আমি সংখ্যায় 10, আজ না হোক কাল কিন্তু চেষ্টা করব আমার ভাষা, আমার শব্দ,
আমার তথ্য, পরিসংখ্যান, অভিজ্ঞতার নিরিখ, এক্সামিনেশনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সংসদীয় গণতন্ত্রের আমার দেখা যে অভিজ্ঞতা, সেটা আমি বিভিন্ন সময় বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি বিধানসভা কভার যখন করব তখন হবে। নমস্কার, আমি নয়ন রায়।